টিচিং এইড অনলাইন এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগতম। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে একটা লেকচার আমরা প্রিন্সিপাল অ্যাকাউন্টিং এর আরো দুইটা লেকচার ছিল। একটাতে আমরা মার্চেন্ডাইজ সিস্টেম এই অধ্যায়ের আমরা নিয়মগুলো আলোচনা করছিলাম। এরপরে আরেকটা ক্লাসে গিয়ে আমরা একটা অঙ্ক করছিলাম, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। আজকে আমরা আরেকটা অঙ্ক করব এই চ্যাপ্টার থেকে। এটা হচ্ছে যে এনইউ বিকম 2005, অথবা যাদের কাছে ওই যে পবিত্র কুমার দাসের বইটা আছে ওইটা হচ্ছে C18 এর অঙ্কটা। এটা আলোচনা করার পূর্বে জাবেদাটা করার পরে এরপরে আমরা আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আজকে আমরা স্ট্রোলেজার নিয়ে কথা বলবো। ওকে, চলে আসি, আমরা আলোচনায় চলে আসি। প্রথমে এখানে আমরা অঙ্কটা করি। প্রশ্ন দেওয়া আছে আক্তার ব্রাদার্স বিগিন বিজনেস অন ডিসেম্বর 1, 2013, সেলস অন টার্মস 210 নেট 30, অর্থাৎ সেলস গুলা ওরা করে 210 নেট 30, অর্থাৎ এই সত্য অনুযায়ী। এটা হচ্ছে যে ওদের সত্য 2 টার্মস নেট 30। এই সত্য অনুযায়ী তারা কি করে? এই সত্য অনুযায়ী তারা তাদের পণ্যগুলা কি করে? বিক্রয় করে। তাহলে প্রত্যেকটা সেলস এর ক্ষেত্রে এটা আমাদেরকে বিবেচনা করতে হবে। এরপরে বলছে আমাদের কি ট্রানজাকশন ডিসেম্বর, অর্থাৎ ট্রানজাকশন গুলো দেওয়া আছে। এখানে আসো, ওরা এখানে বলছে যে আমাদেরকে পারচেজ রেকর্ডেড ইউজিং দা গ্রস প্রসেস মেথড এন্ড দা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। আমাদেরকে এখানে করতে বলছে যে জার্নাল এন্ট্রি গুলা কি করব? আমরা জার্নাল এন্ট্রি গুলা করব। তাহলে জার্নাল এন্ট্রি করার জন্য সচরাচর আমাদেরকে জার্নালের কলাম করতে হবে। তাহলে জাবেদার কলাম করবা, তাহলে জাবেদার কলাম করে করবা। তাহলে আমি শুরু করি। যেমন প্রথমে আমরা জাবেদার কলাম করবা, জাবেদার কলাম করে আমরা অঙ্কটা সলিউশন করব। এখানে ডেট থাকবে, পার্টিকুলার, এরপরে ডেবিট টাকা, ক্রেডিট টাকা, রেফারেন্স, আর উপরে যা লেখা প্রতিষ্ঠানের নাম লিখবে, জেনারেল। আচ্ছা, প্রথমে আছে এখানে দেখো পারচেজ মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট ফ্রম নাজমা ট্রেডার্স টাকা 6000। তাইলে আমাদের প্রথমে ডিসেম্বরের 1 তারিখ পারচেজ মার্চেন্ডাইজ, তাইলে এটা যেহেতু পারপেচুয়ালের অঙ্ক, তাইলে আমরা এখানে লিখব মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। টাকা হচ্ছে আমাদের কত? 6000 টাকা। এটার ব্যাখ্যা কি লিখবা? টু রেকর্ড পারচেজ অন অ্যাকাউন্ট। কি লিখবা? টু রেকর্ড পারচেজ অন অ্যাকাউন্ট, টু রেকর্ড পারচেজ অন অ্যাকাউন্ট। ডিসেম্বরের 1 তারিখের পরে এরপরে আছে 4 তারিখ। 4 তারিখে বলছে ফেড পাইড অন শিপমেন্ট ফ্রম নাজমা ট্রেডার্স টাকা 400, অর্থাৎ এদের কাছ থেকে যে আমরা পণ্যটা ক্রয় করছি এটার জন্য আমরা ভাড়া পরিশোধ করছি 400 টাকা। তো আমরা জানি এটা ক্রয় পরিবহন, তো ক্রয় পরিবহনের পরিবর্তে মার্চেন্ডাইজ লিখতে হয়। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট। এটা কত টাকা? এটা 400 টাকা, 400। ওকে, গেল এটাও। এরপরে আছে আমাদের 8 তারিখ। 8 তারিখে কি বলছে দেখো, এটার ব্যাখ্যা কি লিখবা? টু রেকর্ড পেড অফ কি ফ্রাইটিং অন ক্যাশ। ওকে, এরপরে 8 তারিখে কি বলছে দেখো, 8 তারিখে বলছে সোল মার্চেন্ডাইজ টু ডিনার ট্রেডার 6000 টাকা, যেটার কস্ট প্রাইস ছিল 3500। তাহলে প্রথম জাবেদাটা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। কত টাকা? এটা হচ্ছে যে তোমার কত? 6000 টাকা, 6000 টাকা, 6000। ওকে, আমরা জানি পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে আমাদের সেলস এর জন্য দুইটা জাবেদা দিতে হয়। একটা হচ্ছে সেলস এর জন্য, আরেকটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড এর জন্য। তাহলে দ্বিতীয় জাবেদাটা দেব আমরা কস্ট অফ গুডস সোল্ড এর জন্য। তাহলে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। তাহলে এটা হচ্ছে যে তোমার কত টাকা? এটা হচ্ছে যে আমাদের কস্ট প্রাইস দেওয়া আছে, 3500। তাহলে 3500 টাকা, 3500 টাকা লিখে ফেললাম। এটার ব্যাখ্যা কি লিখবা? টু রেকর্ড কস্ট অফ গুডস সোল্ড। 8 তারিখের পরে দেখো 10 তারিখ। এখানে তিনটা 10 তারিখ আছে। প্রথম 10 তারিখ রিসিভ টাকা 1000, ডেবিট ফ্রম রিটার্ন মার্চেন্ডাইজ ফ্রম দিনা ট্রেডার্স। এই যে দিনা ট্রেডার্স এর কাছে আমরা পণ্য বিক্রয় করলাম, তাহলে এটা হচ্ছে যে কি রিটার্ন? এটা হচ্ছে সেলস রিটার্ন। তাহলে সেলস রিটার্নের ক্ষেত্রে আমাদের দুইটা জাবেদা দিতে হয়,
প্রথম জাবেদাটা হচ্ছে নরমাল সেলস রিটার্নের জন্য, তাহলে কি হবে সেলস রিটার্ন ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 1000 টাকা, সেলস রিটার্ন ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 1000 টাকা। ব্যাখ্যা কি লিখবা, টু রেকর্ড সেলস রিটার্ন। এখন এটারও কস্ট প্রাইসে জাবেদা দিতে হবে, তাহলে দ্বিতীয় জাবেদাটা কস্ট প্রাইসে জাবেদাটা হবে সেলসে যে জাবেদাটা দিছো তার উল্টো, তাহলে কি হবে জাবেদাটা, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। তাহলে এটা কত টাকা, 3000 কত 500। না এখানে আসো, এটার কিন্তু এখন আসো, এখানে যে জামিলাটা আছে সেটা হচ্ছে যে আমাদের এখানে কস্ট প্রাইসটা দেওয়া নাই, তাহলে কস্ট প্রাইসটা তোমাকে বের করতে হবে। কিভাবে বের করব দেখো, আমরা যে 8 তারিখে এই যে দিনার কাছে যে আমরা পণ্যটা বিক্রি করলাম সেটা 6000 টাকার জন্য তোমার কস্ট প্রাইস ছিল 3500 টাকা, তাহলে ঐকিক নিয়মে আসো। কিভাবে, সেটা হচ্ছে যে আমাদের 6000 টাকার জন্য তোমার কস্ট প্রাইস ছিল 3500 টাকা, তাহলে 1 টাকার জন্য কস্ট প্রাইস হবে কত টাকা, আরো কম। সুতরাং আমাদের এই যে 1000 টাকা, 1000 টাকার জন্য কস্ট প্রাইস হবে 1000 গুণ 3500 ডিভাইডেড বাই কত 6000, তাহলে বের করবা, তাহলে 1000 গুণ 3500 ভাগ 6000, তাহলে এটা বের হয়েছে 583 টাকা, 583 টাকা। তাহলে এখানে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে যদি প্রশ্নে আমাদের কস্ট প্রাইস যদি দেওয়া না থাকে, সেলস রিটার্নের জন্য যদি কস্ট প্রাইস দেওয়া না থাকে, আমরা দেখব যে এই ট্রানজ্যাকশনটা অর্থাৎ আমাদের যে সেলস রিটার্নটা হলো এটা কয় তারিখে আমরা সেলসটা করলাম, আমরা দেখলে 8 তারিখে। তো 8 তারিখে আমাদের এখানে 6000 টাকার জন্য কস্ট প্রাইস 3500 টাকা ছিল, তাহলে 1 টাকার জন্য কত, আর এখানে যে আমরা যে সেলস রিটার্ন 1000 টাকা ওরা যে আমাদের কাছে পাঠাইছে, তাহলে 1000 টাকার জন্য কস্ট প্রাইস কত টাকা, এভাবে তোমাকে ঐকিক নিয়মে বের করতে হবে। কিভাবে করবা, 6000 টাকার জন্য যদি 3500 টাকা হয়, 1 টাকার জন্য কত টাকা, 1000 টাকার জন্য কত টাকা, এভাবে তোমাকে কস্ট প্রাইসটা বের করতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা যদি প্রশ্নে এখানে এই অঙ্কে এটাই সমস্যা, যদি প্রশ্নে যদি কস্ট প্রাইসটা দেওয়া না থাকে, আমরা দেখব যে ট্রানজ্যাকশনটা কয় তারিখে হয়েছে বা কার কাছ যে ব্যক্তির কাছ থেকে ট্রানজ্যাকশনটা করছে ওইখানে কস্ট প্রাইস কত টাকা ছিল, ওইটার উপরে ভিত্তি করে আমরা এখানে কস্ট প্রাইসটা বের করে নিয়ে আসব, কোনো সমস্যা নাই। ওকে, এরপরে দ্বিতীয় 10 তারিখ কি বলছে দেখো, দ্বিতীয় 10 তারিখ বলছে আমাদেরকে রিটার্ন টাকা 500 ওয়ার্থ অফ মার্চেন্ডাইজ ডিসেম্বর 1, তাহলে এই যে ডিসেম্বর 1 তারিখ এটা আমাদের পারচেজ ছিল, তাহলে এটা হচ্ছে আমাদের কি পারচেজ রিটার্ন, এটা হচ্ছে আমাদের পারচেজ রিটার্ন। তাহলে পারচেজ রিটার্নের জাবেদাটা কি, পারচেজ রিটার্নের জাবেদাটা হচ্ছে আমাদের পারচেজ রিটার্ন, এই পারচেজ রিটার্নের জাবেদাটা হচ্ছে আমাদের কয় তারিখ, এটা হচ্ছে আমাদের 10 তারিখ। আচ্ছা 10 তারিখ এখানে আছে, তাহলে এটা জাবেদাটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি কি ক্রেডিট। আমরা জানি পারচেজ রিটার্নের পরিবর্তে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হয়। এখানে টাকাটা দেওয়া আছে আমাদের 500, তাহলে এখানে লিখে ফেলো 500 টাকা লিখলাম। আরেকটা 10 তারিখ আছে, সেটাতে বলছে ফেড নাজমা ট্রেডার্স দা অ্যামাউন্ট ডিউ, নাজমা ট্রেডার্সকে টাকা দিছে। এখন দেখো এই নাজমা ট্রেডার্সের কাছে আমরা পণ্য বিক্রয় করছিলাম 6000 টাকা, তাহলে তারা আমাদের কাছে পাবে 6000 টাকা, এর ভিতরে তাদেরকে আমরা 500 টাকার পণ্য ফেরত দিয়ে দিছি, তাহলে 500 টাকা, তাহলে আর ওরা আমাদের কাছে পাবে এখন 5000 কত টাকা, 500 টাকা। এখন দেখো 1 তারিখে যখন ক্রয় করছিলাম তারা আমাদেরকে 10 দিন সময় দিয়েছে, 210, তাহলে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমাদের সময় আছে, এই সময়ের ভিতরে যদি আমরা ওদেরকে টাকাটা দিই তাহলে তাদের কাছ থেকে আমরা 2% কি পাবো, বাট্টা পাবো। তাইলে যেহেতু আমরা এখানে ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে আছে, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট 5500, পুরো টাকাটা আমরা তাদেরকে দিব না, আমরা একটা ডিসকাউন্ট পাচ্ছি। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি এখানে পারচেজ ডিসকাউন্ট, তবে এখানে যেহেতু পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম সেজন্য আমরা পারচেজ ডিসকাউন্টের পরিবর্তে কি লিখছি, আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখছি। তাহলে 2% হচ্ছে যে 110 টাকা, তাহলে ক্রেডিট 110 টাকা, আর বাকি টাকাটা আমরা ক্যাশে দিব, ক্যাশ ক্রেডিট। তাহলে ক্যাশে হচ্ছে যে কত, 5500 বিয়োগ 110, তাহলে হচ্ছে যে 5390 টাকা। ওকে, এটার ব্যাখ্যা কি লিখবা, টু রেকর্ড পেড টু অ্যাকাউন্টস পেয়েবল। ক্লিয়ার? ওকে, এরপরে চলে আসো আবার, তাহলে 6000 টাকা পাইতাম, 500 টাকার পণ্য ফেরত দিছি, আর 5500 টাকা পাবে আমাদের যেহেতু ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে আছে তার কাছ থেকে 2% বাট্টা পাবো, এটা হচ্ছে পারচেজ ডিসকাউন্ট। কিন্তু পারপেচুয়ালের জন্য আমরা পারচেজ ডিসকাউন্টের পরিবর্তে কি লিখছি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখছি। ওকে, এরপরে 20 তারিখ দেখো, 20 তারিখ কি বলছে দেখো, এই 20 তারিখ বলছে
অ্যামাউন্ট রিসিভ ফ্রম দিনা টেরাস। দিনা টেরাসের কাছ থেকে টাকা পাইছি। দেখো দিনা টেরাসের কাছে পাইতাম আমরা 6000 টাকা। এই 6000 টাকার ভিতরে দিনা টেরাস আমাদেরকে 1000 টাকার পণ্য ফেরত দিয়ে দিয়েছে। তাহলে আর পাবো ওদের কাছে কত টাকা? 5000 টাকা পাবো আর ওদের কাছে 5000 টাকা পাবো। এখন দিনা টেরাসের কাছেও একটা শর্ত ছিল ওদের সাথে। শর্তটা হচ্ছে যে এই যে উপরে লিখছিলাম 210 নেট 30। তাহলে আমরা ওদের কাছ সাথে লেনদেনটা করছি 8 তারিখে। কয় তারিখে? 8 তারিখে। তাহলে 10 দিন সময় মানে 18 তারিখ। 18 তারিখে গিয়ে ওদের টাকাটা দেওয়ার কথা। যদি আমি তার আগে ওদের টাকাটা 18 তারিখের মধ্যে দিই, তাহলে তারা আমাকে 2% কত দিবে? কি দিবে? বাট্টা দেবে। কিন্তু এখন দেখো আমি টাকাটা দিচ্ছি কিন্তু ওদেরকে কয় তারিখে? 20 তারিখে। তাহলে এখানে কোনো আমাদের কি পাবো না? আমরা বাট্টা পাবো না। কেন পাবো না? কারণ তোমার এখানে 8 তারিখ থেকে 10 দিন হিসাব করলে 18 তারিখের ভিতরে টাকা দিলে তুমি ডিসকাউন্টটা পাইতা। কিন্তু তুমি টাকাটা ওদেরকে পরিশোধ করতেছো 20 তারিখে। সেজন্য তোমার যেহেতু তুমি সত্যটা মানতে পারো নাই, সেজন্য ওরা তোমাকে কোনো ডিসকাউন্টও দিবে না। তার মানে তোমাকে পুরো টাকাটাই দিতে হবে। তাইলে কত টাকা দিবা? 6000 টাকা পাইতো, 1000 টাকার পণ্য ফেরত দিয়ে দিছো, তাইলে কত টাকা পাবে? 5000 টাকা পাবে। তাইলে কি হবে? ক্যাশ ডেবিট 5000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 5000 টাকা। শেষ। ঠিক আছে? ওকে, 20 তারিখের পরে আসো 22 তারিখ। সোল মার্চেন্ডাইজ টু ওয়াহিদ এন্ড সন্স টাকা 15000। তাহলে ওয়াহিদের কাছে পণ্য বিক্রয় করছো, তাহলে কি হবে? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। এটা হচ্ছে যে তোমার 15000 টাকা। 15000 টাকা। এরপর আরেকটা জাবেদা জানি আমরা, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এটার কস্ট প্রাইস দেওয়া আছে, দেখো প্রশ্নে 10000 টাকা, লিখে ফেললাম আমরা 10000 টাকা। শেষ। এটা হচ্ছে যে আমাদের কি? এটা হচ্ছে যে আমাদের এই 18 নম্বর অঙ্কটা। তাইলে আমাদের কত কোন সমস্যা হলে এভাবে আমাদের দেখে দেখে মূলত আমাদের অঙ্কগুলা কি করতে হবে? সলভ করতে হবে। ওকে, তাহলে এভাবে বাকি যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা দেখে দেখে সলভ করবা। আসো এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট আজকের জন্য, সেটা হচ্ছে আমাদের স্টোর লেজার। এই স্টোর লেজার সম্পর্কে আমরা একটু আলোচনা করব আজকে। স্টোর লেজার সম্পর্কে, স্টোর লেজারটা আমাদের এই চ্যাপ্টারের আরেকটা অংশ। অর্থাৎ আমাদের এইখানে মার্চেন্ডাইজের ভিতরে আমাদের দুইটা অংশ থাকে। একটা হচ্ছে যে তোমার এই যে আমরা এতক্ষণ পর্যন্ত যে জাবেদাগুলা করতেছিলাম এই জাবেদাগুলা, আর একটা হচ্ছে যে আমাদের কি, আর একটা হচ্ছে যে আমাদের এখানে স্টোর লেজার। আসো আজকে আমরা এখন স্টোর লেজার সম্পর্কে আলোচনা করব। স্টোর লেজার। এখন আসো স্টোর লেজার। স্টোর লেজারের বাংলা হচ্ছে যে আমাদের মালখতিয়ান। কি? মালখতিয়ান। এখন আসো স্টোর লেজার বলতে আমরা কি বুঝি? কোন একজন পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান অথবা কোন একটি প্রতিষ্ঠান কতটুকু পণ্য ক্রয় করলো, কতটুকু পণ্য বিক্রয় করলো, আর কতটুকু পণ্য তার গুদামে জমা থাকলো, এই বিষয়টা জানার জন্য যে খতিয়ানটা প্রস্তুত করে তাকে বলা হয় স্টোর লেজার বা মাল খতিয়ান। আবার বলতেছি, কোন একজন প্রতিষ্ঠান কতটুকু পণ্য সে ক্রয় করছে, কতটুকু পণ্য ওই ক্রয়কৃত পণ্যের কতটুকু বিক্রয় করছে এবং কতটুকু পণ্য তার গুদামে জমা আছে, তাই হচ্ছে যে আমাদের তা জানার জন্য যে খতিয়ানটা প্রস্তুত করে সেটাকে বলা হয় আমাদের স্টোর লেজার। অথবা যদি আমরা উৎপাদনকারী প্রতিষ্ঠানের কথা বলি, একজন উৎপাদনকারী প্রতিষ্ঠান কত টাকার কাঁচামাল ক্রয় করলো, কত টাকার কাঁচামাল উৎপাদনের জন্য কারখানাতে ইস্যু করলো, আর কত টাকা কতটুকু কাঁচামাল তার গুদামে জমা থাকলো, এই বিষয়টা জানার জন্য যে খতিয়ানটা প্রস্তুত করে তাকে বলা হয় কি? স্টোর লেজার। এই স্টোর লেজারটা তৈরি করার ক্ষেত্রে আমাদের এখানে 4টা পদ্ধতি আছে। একটা হচ্ছে যে তোমার ফিফো মেথড, এরপরে আমাদের আছে লিফো মেথড, এরপরে আমাদের আছে ওয়েটেড এভারেজ মেথড, লাস্টে আরেকটা আছে আমাদের সিম্পল এভারেজ মেথড। এই 4টা মেথডে সাধারণত স্টোর লেজারটা করা যায়। তাইলে এখন আসো, প্রথমে আসো ফিফো মেথড। ফিফো মেথডটা কি? ফিফো মেথডটা হচ্ছে যে ফার্স্ট, এটার ফুল মিনিংটা হচ্ছে যে আমাদের ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউট। আর এটার মিনিংটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। এটার মিনিংটা হচ্ছে ওয়েটেড এভারেজ মেথড। আর এটার মিনিংটা হচ্ছে সিম্পল এভারেজ মেথড। সিম্পল এভারেজ। এই 4টা পদ্ধতি আমাদের।
ফার্স্ট ইন ফার্স্ট আউট ফিফো মেথড, লাস্ট ইন ফার্স্ট আউট লিফো মেথড, আর ওয়েটেড এভারেজ মেথড, আর একটা হচ্ছে সিম্পল এভারেজ মেথড। এই চারটা মেথডে আমাদেরকে কি করতে হবে, অঙ্ক করতে হবে। এখন আসো একটা করে। ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে হচ্ছে যে আমি যে পণ্যগুলো আমি প্রথমে ক্রয় করছি ওই পণ্যগুলো আমাকে প্রথমে বিক্রি করতে হবে, সেটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে আগের মাল আগে যায় পদ্ধতি। লাস্ট ইন ফার্স্ট আউট মানে হচ্ছে যে পণ্যটা আমি পরে ক্রয় করছি সেই পণ্যটা আমাকে প্রথমে বিক্রি করতে হবে, সেটা হচ্ছে আমাদের লাস্ট ইন ফার্স্ট আউট। আর ওয়েটেড এভারেজ মেথড আর সিম্পল এভারেজ মেথড মানে এখানে আগে এভাবে আমরা পণ্যগুলোকে এভারেজ করে ফেলবো, এভারেজ করার পরে পণ্যগুলোকে আমরা বিক্রি করবো, এগুলো হচ্ছে এভারেজ মেথড। তাহলে এই চারটা মেথডের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, স্টোর লেজার করতে হয়। এখন আসো এই স্টোর লেজারের ফরম্যাটটা একটু আমরা দেখি, অর্থাৎ স্টোর লেজার যে আমরা করব, এই স্টোর লেজার করার জন্য আমাদের যে মেথডটা আছে, মানে আমাদের যে কলামটা আছে, কলামটা একটু আমরা দেখি। কলামটা হচ্ছে যে এখানে এরকম, দেখো কলামটা হচ্ছে যে আমাদের এখানে এরকম, প্রথমে তোমার ডেটের জন্য একটা কলাম থাকবে, এরপর হচ্ছে যে আমাদের এখানে পার্টিকুলারের জন্য একটা কলাম থাকবে, আর বাকি যে কলামটা আছে এটা তিন ভাগ হয়ে যাবে, এটা তিন ভাগ হয়ে যাবে। তিন ভাগের ভিতরে এখানে এগুলো আবার তিন ভাগ হবে, এগুলো আবার তিন ভাগ হয়ে যাবে। প্রথমটা হচ্ছে ইউনিট রেট টাকা, ইউনিট রেট টাকা, ইউনিট রেট টাকা। এটা হচ্ছে যে তোমার রিসিপ্ট, এটা হচ্ছে যে তোমার ইস্যু, আর এটা হচ্ছে যে তোমার কি ব্যালেন্স, আর এটা পার্টিকুলার ডেট। এটা হচ্ছে যে আমাদের স্টোর লেজারের কলাম, ঠিক আছে। সকল প্রকার পারচেজ করলে অথবা রিসিভ করলে আমরা রিসিপ্টের কলামে লিখবো, আর কোনো পণ্য বিক্রয় করে ফেললে অথবা ইস্যু করলে আমরা ইস্যুর কলামে লিখবো, আর অবশিষ্ট যেটা থাকবে সেটা আমরা ব্যালেন্সের কলামে লিখবো। ওকে, কিছু কাল্পনিক তথ্যের ভিত্তিতে আমরা একটু দেখি। আর এখানে উপরে প্রতিষ্ঠানটার নাম লিখবা, এরপরে স্টোর লেজার লিখে ব্র্যাকেটের মধ্যে যে মেথডটা করতেছো সেই মেথডটা লিখে দিবে। যেমন আমরা প্রথমে ফিফোটা দেখি একটু, ফিফো মেথড। এখন দেখো আমি কাল্পনিক তথ্যের ভিত্তিতে কিছু দিই, মনে করো 2019 সালের জানুয়ারি 1 তারিখ, মনে করো প্রথমে প্রশ্নে দেওয়া আছে ওপেনিং ব্যালেন্স, তাহলে আমি প্রথমে এইভাবে ওপেনিং ব্যালেন্স এটা প্রশ্নে দেওয়া আছে, মনে করো লিখলাম। ওপেনিং ব্যালেন্সটা সরাসরি আমাদের কোথায় চলে যাবে, ইউনিট। এখানে মনে করো 100 ইউনিট 10 টাকা করে, তাহলে কত টাকা, 1000 টাকা। ওকে, লিখে ফেললাম। এটা শেষ, যেটা শেষ হবে এটার নিচে এইভাবে টেনে দিবা। এরপরে মনে করো জানুয়ারির 5 তারিখে আবার কি করছে, পারচেজ করছে, এটা প্রশ্নে দেওয়া আছে, পারচেজ করছে। মনে করো পারচেজ কতটুকু করছে, এটা করছে মনে করো 200 ইউনিট 11 টাকা করে, তাহলে 200 কে 11 দ্বারা গুণ করো, তাহলে 200 গুণ 11, তাহলে কত টাকা, 2200 টাকা। লিখে পেলাম। তাহলে পারচেজ করলে রিসিপ্টের কলামে। এখন আসো এখানে আমরা কি করব, ব্যালেন্স নামাবো। আগের যেটা আছে সেটা আমরা প্রথমে লিখে ফেলবো, লিখে ফেললাম। লিখে ফেলার পরে নতুন করে যেটা কিনলাম সেটা আমরা নিচে লিখবো, 211 টাকা করে 2200 টাকা। লিখে ফেললাম। লিখে ফেলার পরে এটাও এভাবে কি করে দিবা, ক্লোজ করে দিবা। 5 তারিখের পরে আসো 7 তারিখ, মনে করো 7 তারিখে ওরা কি করছে, ইস্যু করছে, তাহলে এখানে লিখবো আমরা ইস্যু বা সেলস, ইস্যু অথবা সেল যে কোনো একটা হইতে পারে। এখন আসো যেহেতু আমরা ফিফো করতেছি, তাহলে আমাদের এখানে দুই লেভেলের পণ্য আছে, একটা হচ্ছে যে এটা, একটা হচ্ছে যে ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে আমরা প্রথমে ইস্যু করব, মনে করো আমরা টোটাল ইস্যু করলাম কত, 150 ইউনিট আমরা বিক্রি করলাম। কত ইউনিট, 150। তাহলে 150 যদি আমি বিক্রি করি, তাহলে আমাকে প্রথমে দিতে হবে ফার্স্টেরটা, তাহলে প্রথমে আমি ফার্স্টেরটা দিলাম। রেট হচ্ছে যে কত টাকা, 10 টাকা, তাহলে কত টাকা, 1000 টাকা। এরপর হচ্ছে যে আরো লাগবে আমার 50টা এর পরেরটা থেকে দেব 50, এটা রেট কত, 11 টাকা, 11 টাকা। তাহলে 11 কে 50 দ্বারা গুণ করো, 50 গুণ 11, তাহলে কত টাকা আসছে আমাদের, 550 টাকা। আর এখানে 100 চলে গেছে, আর এখানে 200 থেকে 50 চলে গেছে, আর আছে 150, 11 টাকা করে, 11 টাকা করে 150। তাহলে এখানে আর টাকা আছে 1650 টাকা, 1650 টাকা। এখন এখানে তোমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে এই সেলস যেটা করছে বা ইস্যু যেটা করছে এটার পাশে তোমার একটা রেট দেওয়া থাকে। কি দেওয়া থাকে, রেট দেওয়া থাকে। কিন্তু আমরা তো এখানে রেটটা লিখি নাই,
রেটটা কি করে নেয় লিখে নেয়, মনে রাখবা স্টোর লেজারের ক্ষেত্রে সেলসের পাশে অথবা ইস্যুর পাশে যদি রেট দেওয়া থাকেও ওই রেটের কিন্তু আমাদের স্টোর লেজারের কোনো কাজ নাই, মনে থাকবে। আবার বলতেছি, স্টোর লেজারের ক্ষেত্রে যদি আমাদের সেলসের পাশে অথবা আমাদের ইস্যুর পাশে যদি কোনো রেট দেওয়া থাকে সেই রেটটা এখানে আমাদের আসবে না, এখানে সবসময় আমাদেরকে কস্ট প্রাইস দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে এইভাবে আমাদেরকে কি করতে হবে, স্টোর লেজারটা প্রস্তুত করতে হবে, এইভাবে আমাদের স্টোর। তাহলে ফিফো মেথডটা দেখাইলাম, ঠিক আছে। ওকে, এরপরে আসো, এখন আমাদের যদি এটা যদি আমাদের লিফো মেথড হয়, এটা যদি আমাদের কি মেথড হয়, লিফো মেথড, তাহলে এইভাবে আমাদের বাকি সবগুলো এইভাবে করতে হবে। এখন আসো আমরা লিফো মেথডটা কিভাবে করব সেটা আমরা একটু দেখি। লিফো মেথডটা, লিফো, এখন আসো লিফো মেথডের ক্ষেত্রেও আমাদের কি, লিফো মেথডের ক্ষেত্রে আমাদের পারচেজ ওপেনিং অর্থাৎ কলাম একই রকম, আর এখানে তোমার এই পারচেজ ওপেনিং ব্যালেন্স পারচেজ এগুলা আগে আমরা পিফো যেভাবে করছি লিফোতেও আমাদেরকে সেম একই ভাবে করতে হবে। তাহলে পার্থক্যটা কোথায়, যেমন মনে করো আমরা এখানে সেলস করছি, ইস্যু করছি 150 ইউনিট, এখন লিফো মেথড হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। তাহলে দেখো আমাদের এখানে লাস্টের পণ্য কোনটা, এটা, তাহলে আমাদের এখান আগে দিছিলাম আমরা প্রথমে এখান থেকে, এখন দেব আমরা এখান থেকে, তাহলে এখান থেকে কত হবে 150 11 টাকা করে গুণ করে যা আসে, অর্থাৎ 150 গুণ 11, তাহলে আসছে তোমার 1600 কত 50, 1650, আর 100 থেকে গেছে 10 টাকা করে 1000 টাকা, আর এখানে 50 থেকে গেছে 11 টাকা করে 11 টাকা করে, তাহলে হচ্ছে যে 500 কত টাকা 50 টাকা। এভাবে আমরা কি করব, লিফোটা হচ্ছে যে এভাবে, ঠিক এভাবে তোমরা পরে যে কোনো, তাহলে লিফো মানে হচ্ছে লাস্টে থেকে করবা, তারপরে অর্থাৎ এখানে দেখবা যার ফিফো মানে হচ্ছে প্রথমটা থেকে দিবা আর অবশিষ্ট লাগলে দ্বিতীয়টা থেকে, আর লিফো মেথড হচ্ছে প্রথমে লাস্টেরটা থেকে দিবা, প্রথমে তারপরে লাগলে অবশিষ্ট এটা থেকে, এটা ফিফো লিফোটা শিখলাম আমরা। ওকে, এরপরে আসো এখন আমরা শিখবো যে ওয়েটেড এভারেজ মেথডটা কিভাবে করতে হয়, এটা আমরা একটু শিখবো। এখন আমরা শিখবো কি, ওয়েটেড এভারেজ মেথড, ওয়েটেড এভারেজ মেথডটা শিখবো আমরা। দেখো এটা এত টেনশন করার কিছু নেই, একবারে সহজ আমাদের ওয়েটেড এভারেজ মেথড। তাহলে ওয়েটেড এভারেজ মেথডটা কি রকম, দেখো ওয়েটেড এভারেজ মেথড কলাম একই রকম থাকবে আমাদের। এখন আসো, তাহলে 5 তারিখে মনে করো কি করছে, পারচেজ করছে কত ইউনিট, 200 ইউনিট, মনে করো 11 টাকা করে, তাহলে কত হয় গুণ করলে 11 গুণ 200, তাহলে 2200। এখন ওয়েটেড এভারেজ মেথডের ক্ষেত্রে তো তুমি আর আলাদা করে পণ্যটা লিখতে পারবে না, এখন যেটা করবা সেটা হচ্ছে 100 এর সাথে অর্থাৎ এই ইউনিটের সাথে এখানে যে ইউনিটটা আছে এটা যোগ করবা, তাহলে 300 ইউনিট, এখানে টাকার সাথে এখানে টোটাল টাকাটা যোগ করবা, তাহলে কত টাকা, 1000 যোগ 2200, তাহলে 3200 টাকা। 3200 কে 300 দ্বারা ভাগ করবা, 3200 ভাগ 300, তাহলে আসছে আমাদের কত 10.67। এটাকে বলা হয় ওয়েটেড এভারেজ মেথড। তাহলে ওয়েটেড এভারেজ মেথডের ক্ষেত্রে কাজ কি, অর্থাৎ আমাদের যতবার পারচেজ করবে, যতবার কি করবে পারচেজ করবে, ততবার এরকম করে তোমাকে ওয়েটেড এভারেজ রেটটা বের করতে হবে। কিভাবে করবা, এখানে প্রথমের ইউনিটের সাথে পারচেজের ইউনিট যেটা করছে দুইটা ইউনিট যোগ করে টোটালে ইউনিটের কলামে লিখবা ব্যালেন্সে, টাকার সাথে টাকা যোগ করে টাকার কলামে লিখবা, এরপরে টাকাটাকে যখন তুমি ইউনিট দ্বারা ভাগ করবে তখন তোমার এখানে কি চলে আসবে, ওয়েটেড এভারেজ রেটটা চলে আসবে। এখন আসো যদি সেলস এর ক্ষেত্রে, এখন প্রশ্ন হচ্ছে সেলস এর ক্ষেত্রে আমরা কি করব, মনে করো সেলস করছে বা ইস্যু করছে মনে করো 150 ইউনিট, তাহলে এখন আর আমাদের নতুন করে চিন্তা 100 এটার কোনো কাজ নাই নতুন করে, তাহলে 150 রেট কত 10 টাকা 6.7, এটা গুণ করে দিবা, তাহলে কত 150 ইনটু 10.67, তাহলে আসছে কত আমাদের 1600.5, তাহলে এখানে 300 থেকে 150 চলে গেছে, আর আছে তোমার 150 10.67 গুণ করবা, 150 গুণ 10.67, তাহলে আসছে আমাদের কত, এটাও 1600 কত 5, এটাই। তাহলে এটা হচ্ছে যে আমাদের কি ওয়েটেড এভারেজ মেথড। আর এখন আরেকটা দেখাই, মনে করো 10 তারিখে আবার পারচেজ করছে মনে করো 50 ইউনিট পারচেজ করছে 12 টাকা করে, তাহলে গুণ করো
12 গুণ 50, তাহলে আসছে কত আমাদের 600 টাকা। এখন আসো আবার আমাদেরকে আমি বলছি যতবার পারচেজ করবে ততবার তোমাকে ওয়েটেড এভারেজ রেটটা বের করতে হবে। তাহলে এখানে 150, এখানে 100, এখানে 50, তাহলে টোটাল কত হলো 200, এখানে 16.5, এখানে 600, তাহলে 600 যোগ 16.5, তাহলে টোটাল কত আসছে, আবার করতেছি 600 যোগ 16.5, তাহলে আসছে আমাদের 2200.5, 2200.5। এখন আবার এটাকে ভাগ করে দাও, ভাগ 200, তাহলে আসছে আমাদের কত, 11 টাকা, 11.0025 টাকা। এটা এভাবে আমাদেরকে কি করতে হবে, যতবার তুমি পারচেজ করবা ততবার তোমাকে এখানে একটা রেট বের করতে হবে, এটাকে বলা হয় ওয়েটেড এভারেজ মেথড। ক্লিয়ার? ওকে, তাহলে এভাবে আমরা সিম্পল এভারেজ মেথডটা এখানে আমাদের এইভাবে এখানে বুঝবো না আমরা, এটা অন্য মেথড, এটা আরেকদিন দেখাই দেব। এখন আসো এখানে আরো দুইটা কাজ আছে। আমরা এভাবে যখন সবগুলা তথ্য লেখার পরে যখন আমরা স্টোর লেজারটা করে ফেলবো, সব শেষ করার পরে এই যে ইস্যুর কলামে যে টাকাটা আছে, যে মেথডে করো, পিপু করো, লিপু করো, ওয়েটেড এভারেজ মেথড করো বা সিম্পল এভারেজ মেথড, এই ইস্যুর কলামে সবগুলা টাকা তুমি যোগ করে দিবা। যোগ করে দিলে নিচে যে টাকাটা পাবা সেটাকে বলা হবে কস্ট অফ গুডস সোল্ড। কি বলা হবে? কস্ট অফ গুডস সোল্ড। অর্থাৎ স্টোর লেজারের আমাদের ইস্যুর কলামে সবগুলা টাকা যোগ করে দিলে যেটা পাবো সেটাকে বলা হয় আমাদের কস্ট অফ গুডস সোল্ড। আর যদি তোমাকে তাহলে স্টোর লেজারের ক্ষেত্রে তোমাকে যদি কস্ট অফ গুডস সোল্ড বের করতে বলে, তাহলে স্টোর লেজারটা করে ফেলবা, করার পরে ইস্যুর কলামের টাকাগুলো সবগুলো যোগ করে দিলা, তাহলে তুমি পাবে কস্ট অফ গুডস সোল্ড। আমাদের যদি আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করে যে এন্ডিং ইনভেন্টরি বের করো, তাহলে একবার অঙ্ক করা শেষে লাস্টে গিয়ে তোমার এখানে যে ইনভেন্টরিটা ব্যালেন্স যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে তো তোমার কি এন্ডিং ইনভেন্টরি। তাহলে এভাবে আমাদেরকে মূলত স্টোর লেজারগুলা করতে হবে। তাহলে আমরা নেক্সট দিন একটা অঙ্ক করব, 3টা মেথডে দিয়ে একটা অঙ্ক করব। তাহলে এতটুকু তোমরা একটু ভালো করে দেখো। ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে যে কোনো একটা অঙ্ক নিয়ে আসব। ওকে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আর যদি আমাদের এখানে যদি কোনো কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় বা অসুবিধা হয় তাহলে আমাকে জানাইবা। ওকে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট দিন অন্য একটা টপিকস করব আমরা, অঙ্ক যে পূর্ণাঙ্গ আমরা একটা অঙ্ক করব। তাহলে ওকে, আল্লাহ হাফেজ, সুস্থ থাকা। ওকে।